নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের 50তম অংশ। যতদূর মনে করতে পারি এই রকম সময় কটকে অখিল ভারত বঙ্গীয় সাহিত্য পরিষদের অধিবেশন হয়। বয়সে ছোট বন্ধু শ্রীহরি গঙ্গোপাধ্যায়ের অনুরোধে গেলাম শেষ পর্যন্ত। মহিলা শাখায় ভাষণ দিতে বলেছিলেন ওরা। কদাচিৎ আমি সাহিত্যের বাইরে কোনো বিষয়ে বিশেষ কিছু বলি, কিন্তু ওই সভায় বলেছিলাম। হঠাৎ অন্তঃপুরের বাইরে বিক্ষিপ্ত উদ্বাস্তু মেয়েদের সঙ্গে কিছু মেলামেশার সুযোগ পেয়েছিলাম। সে বিষয়ে কিছু চিন্তা করবার অবকাশও পেয়েছিলাম। সেসব চিন্তার কথা বলেছিলাম, বন্ধুরা খুশি হয়েছিলেন। রামকৃষ্ণ মিশনের স্বামীজিরা সে ভাষণ পরে যখন কাগজে বেরিয়েছিল, সেটি পড়ে আমাকে কি সুন্দর চিঠি লিখেছিলেন। বলেছিলেন বিবেকানন্দ স্বামী এইভাবে চিন্তা করতেন। আমি তাকে চিরকাল বড়ই শ্রদ্ধা করে এসেছি। স্বামীজিদের কথা শুনে বড় ভালো লেগেছিল। ওই ভাষণ বা বড়দের জন্য লেখা আমার কোনো প্রবন্ধই পুস্তক আকারে বেরোয়নি, অনেকগুলি হারিয়েও গেছে। কটকের ওই সাহিত্য সম্মেলন খুবই উপভোগ করেছিলাম। মূল সভাপতি ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ওই তাকে কাছে পাওয়ার আমার শেষ সুযোগ। মনে আছে, দুপুরে একদিন সবাই মিলে সারি সারি পাত পেরে খেয়েছিলাম। অন্যরা রুজি খেতেন, কিন্তু আমি আমার বড়দি সুখলতা রাওয়ের বাড়িতে ওঠাতে বাদ পড়ে যেতাম। সেদিন ওরাও গেছিলেন। বড়দির কথা আরও বলা দরকার। এবার অন্য কথা বলি। কলকাতাকে ঘাঁটি করে ফেলেছিলাম, তবে শান্তিনিকেতনের আকর্ষণও কম ছিল না। আমার কাছে শান্তিনিকেতনের আশ্রমের বাড়িঘর, পথঘাট, গাছপালা কত কোমল স্মৃতিতে ভরা দিনে দিনে টের পেতে লাগলাম। এখন যেসব জায়গায় ছোট বড় কোয়ার্টার তৈরি হয়েছে অধ্যাপকদের ও কর্মীদের আবাসনের জন্য, 1931 সালে সেখানে খোলা মাঠ ছিল। তাতে হয়তো কয়েকটা শাল গাছ, খেজুর গাছ, মনসা গাছ। সেখান থেকে ভাঙা ভাঙা, তাকে বলে খোয়াই। মাটি খুঁয়ে খুঁয়ে খোয়াই তৈরি হয়। এখন আর খোয়াই বড় একটা চোখে পড়ে না। লোকে সেখানে বাড়ি করছে, ঘাস লাগিয়েছে, পাঁচিল গেঁথেছে। জমি উদ্ধার হয়েছে, বৃষ্টি পড়া বেড়েছে। গ্রীষ্মের অসহ্য দহন কমে গেছে, চারদিক সবুজ হয়েছে, কিন্তু রূপ গেছে চলে। ভাবি, মানুষের সুবিধার জন্যই কি প্রকৃতির সম্পদ? ইন্টার ক্লাসে আসা যাওয়া করি। যতদূর মনে হয় ভাড়া ছিল 3.5 টাকা, কি আরও কম। মধ্যবিত্ত যাত্রীতে ঠাসা থাকতো গাড়ি। ভারী ভদ্র তারা, ভারী রসিক। কোথায় গেল তারা ভেবে পায় না। পৌষ উৎসবের সময় মনে আছে, যে যেখানে পারে বসে দাঁড়িয়ে যাচ্ছে, সবার মুখে একগাল হাসি। তখন শুনতাম 99 মাইলের পথ, পরে সেটা 95 হলো। ওই 99 মাইল 99 রকম রসে ভরা থাকতো। কত যে মজার মজার গল্প শুনতাম। যে যার সঙ্গে আনা খাবার দুপাশের চেনা অচেনা সঙ্গীদের সঙ্গে ভাগ করে খেত। যাদের সঙ্গে কিছু নেই তারাও 2-4 আনা চীনাবাদাম কিনে খাওয়াতো। বড় মধুর ছিল বাঙালি জীবন। সাজ পোশাকের বালাই ছিল না। চুল ছোট করে কাটা, দাড়ি চাঁচা, মিলের ধুতি পরনে, শার্ট বা লং ক্লথের পাঞ্জাবির ওপর পৌষের শীত ঠেকাবার জন্য একটা সস্তা কিন্তু খাঁটি পশমের আলোয়ান জড়ানো। বোলপুর স্টেশনে গাড়ি খালি হয়ে যেত, সবাই পৌষমেলার যাত্রী। পৌষমেলার কথা বলতে আজকাল অনেকেই বলেন সেই মেলা আর নেই, এখন সব শহুরে হয়ে গেছে। তার চেয়ে ওই সময় কলকাতা অনেক বেশি উপভোগ্য। ক্রিকেট খেলা, ঘোড়দৌড়, নতুন বছরের কত পার্টি, প্রদর্শনী। বলা বাহুল্য, এরা কেউ আমার মতো আজীবন শান্তিনিকেতনের সঙ্গে একটা অদৃশ্য সুতো দিয়ে বাঁধা নয়। আমোদ আহ্লাদের নিয়মই তাই। অর্ধেকটা থাকে অকুস্থলে, আর অর্ধেকটা নিজেকে সঙ্গে করে নিয়ে আসতে হয়। এই যেমন আমি 50 বছর ধরে পৌষমেলা যেমন দেখে আসছি, এখনও তার খুব বেশি তফাৎ দেখি না। হয়তো মনের মধ্যে আগে যা দেখেছি আর এখন যা দেখছি সব মিলেমিশে আছে। পাথরের বাসন ভারী ভেঙে যায়, লোকে কম ব্যবহার করে, তাই পাথরের দোকান কমে গেছে। প্লাস্টিকের চাহিদা বেড়েছে, তাতে কি? বইয়ের দোকান থাকতো না, এখন থাকে। অনেক বেশি খাবারের দোকান থাকতো না, এখন থাকে। অনেক বেশি খাবারের দোকান, কিন্তু শিউরির মোরব্বা খুঁজতে হয়। আমি বলি এসব তুচ্ছ জিনিস। আলাদা আলাদা দোকান দিয়ে তো আর মেলা হয় না। মেলার একটা নিজস্ব প্রাণ আছে, সেই প্রাণটা আমি উপভোগ করি। সেটাই হলো মানুষের মেলার আবহাওয়া। হাত বাড়ালে আজও তাকে ধরা যায়। তবে ওই যা, মনের মধ্যে করে কিছু সামগ্রী নিয়ে যাওয়া চাই। তাই বলে এই 50 বছরের প্রত্যেক পৌষ মেলা দেখিনি।
মাঝে মাঝে বাধা পড়েছে, অসুখ বিসুখ, অন্য কাজ। একবার মনে হয় 1954 সালের জানুয়ারিতে দিল্লি গেলাম সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশনের বার্ষিক অধিবেশন করতে। আসলে ওটার সঙ্গে জড়িয়ে পড়া ঠিক হয়নি। যাদের সঙ্গে এবং যে কর্মধারার সঙ্গে সারা বছর কোনো যোগ থাকবে না, বৎসরান্তে তাদের সঙ্গে কী নিয়ে পরামর্শ করব। হুমায়ুন কবির তখন কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সম্পাদক, এরকম মনে পড়ছে। আমার ছাত্র জীবন থেকে তার সঙ্গে বন্ধুত্বের সম্বন্ধ। এ বিষয়ে তার উৎসাহ ছিল বলে প্রধানত রাজি হয়েছিলাম। বহু গণ্যমান্য লোকের সঙ্গে পরিচয় হয়েছিল, মনে আছে, কিন্তু কোনো কার্যকরী সিদ্ধান্তে এসেছিলাম বলে মনে পড়ে না।